Hello students, how are you? Assalamu alaikum. This is Bachu Munshi. Welcome to my YouTube channel BM Engineering Solution. Hey students, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো তো এখনই সাবস্ক্রাইবটা করে নাও। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে একটি কথা, তোমরা দয়া করে যদি আমার ক্লাসটা দেখার ইচ্ছা হয়, যদি মনে করো এটা দেখে তুমি উপকৃত হবা, তাহলে অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখো। আর যদি টেনে দেখো তাহলে দেখারই দরকার নেই, এখন বের হয়ে যাও যে পাবজি বা ফ্রি ফায়ার খেলো। ওকে, কি এখনও বের হওনি? ওকে, তাহলে আসো ক্লাস দেখো। সো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস যেটা করব, আজকে আমরা ক্লাস করব TD2 চ্যাপ্টার 1। TD2 এর চ্যাপ্টার 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। টিডি মানে কি? ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2। এটা ইলেকট্রিক্যাল টেকনোলজির 7ম পর্বের একটা সাবজেক্ট। তাহলে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মূলত কী জিনিস? দেখো, আমরা যে বাসা বাড়িতে, মিল কারখানা, ইন্ডাস্ট্রিতে যেখানেই আমরা তো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ইউজ করি, এটা কি ওখানে উৎপন্ন হয়? না, এটা অনেক দূর দূরান্ত উৎপন্ন হয়। যেসব পাওয়ার স্টেশনে উৎপন্ন হয়, ওই পাওয়ার স্টেশনে উৎপন্ন পাওয়ারটাকে আমরা কি করি? আমরা যে কোনো মাধ্যমে লোড সেন্টার পর্যন্ত, মানে গ্রাহকের দোরগোড়ায় নিয়ে আসি। কিভাবে নিয়ে আসি? এর দুটো মাধ্যম, একটা হলো ট্রান্সমিশন আর একটা হলো ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশনটা কি? প্রেরণ করা, মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন পর্যন্ত যে লাইনটা আমরা টানি, যে দীর্ঘ পরিবহন লাইনটা টানি, ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় ট্রান্সমিশন লাইন। আবার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে, ওখান থেকে মানুষের দোরগোড়ায় বা লোড সেন্টার বা বাসাবাড়ি, ইন্ডাস্ট্রিতে যেসব লাইন যেটা নিয়ে আসি, ওটার বলা হয় কি? ওটার বলা হয় ডিস্ট্রিবিউশন। তাহলে প্রথমত আবার কি পেলাম আমরা? এই উৎপাদিত ভোল্টেজটা প্রথমে আসলো কি? ট্রান্সমিশন লাইন। তারপর আসলো কি? ডিস্ট্রিবিউশন লাইন। তাহলে এই ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন, আমাদের আজকে যে টপিকটা TD2, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমরা ট্রান্সমিট করবো কীভাবে, ডিস্ট্রিবিউট করবে কীভাবে। তাই এই বইয়ের চ্যাপ্টার 1-এ আছে আমাদের সেই ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা। মূলত আজকে আমরা আলোচনা করবো ট্রান্সমিশন লাইন। দেখো ট্রান্সমিশন লাইনটা 3 ধরনের হয়ে থাকে। আমাদের এই যে ট্রান্সমিশন লাইন, এটা 3 ধরনের হয়ে থাকে। একটা হলো শর্ট ট্রান্সমিশন, 2 নম্বর হলো, 3 নম্বর হলো। তাহলে এই ট্রান্সমিশন লাইনটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হলো 2 নম্বরে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, 3 নম্বরে লং ট্রান্সমিশন লাইন। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনটা কাকে বলা হয়? যখন কোনো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 0 থেকে 50 কিলোমিটারের মধ্যে থাকবে। যখন একটি ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 0 থেকে 50 কিলোমিটার থাকবে এবং এর ট্রান্সমিট ভোল্টেজ 0 থেকে 20 কেভি এর মধ্যে থাকবে। ঠিক আছে? কত? ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 0 থেকে 50 কিলোমিটার আর ওর ট্রান্সমিট ভোল্টেজ 0 থেকে 20 কেভি থাকবে, তখন তাকে আমরা সেটা শর্ট ট্রান্সমিশন লাইন বলতে পারবো। যদি এর ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 50 থেকে 150 কিলোমিটার হয় এবং এর ট্রান্সমিট ভোল্টেজ 20 থেকে 120 কেভি হয়, তখন সেটাকে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলতে পারবো। ওকে, যদি এর উপরে হয়, আমার লং ট্রান্সমিশন কোনটা? এটা হলো 150 কিলোমিটারের উপরে আর 120 কেভি এর উপরে। যদি কোনো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 150 কিলোমিটার উপরে এবং এর ট্রান্সমিট ভোল্টেজের পরিমাণ 120 কেভি এর উপরে হয়, সেক্ষেত্রে তাকে আমরা লং ট্রান্সমিশন বলতে পারবো। তাহলে দেখো,
আমাদের এই শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন এবং লং ট্রান্সমিশনের মধ্যে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মিডিয়াম ট্রান্সমিশন লাইন। কারণ কি এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা সাধারণত বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। শর্ট ট্রান্সমিশন লাইনে আমরা রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স বা ইন্ডাকট্যান্স বিবেচনা করি, ক্যাপাসিট্যান্স খুব বেশি বিবেচনা করি না, কারণ দৈর্ঘ্যও কম, ভোল্টেজের পরিমাণ তুলনামূলক কম। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যেহেতু 20 থেকে 120 কেবির মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাপাসিট্যান্সকে উপেক্ষা করতে পারি না। এখানে আমাদের ক্যাপাসিট্যান্স বা চার্জিং কারেন্ট, ক্যাপাসিট্যান্সের কারণে যে চার্জিং কারেন্ট উৎপন্ন হয় এটাকে আমাদের বিবেচনায় নিয়ে আসতে হয়। কীভাবে আসতে হয় চলো আমরা সেটা এখন আলোচনা করি। ওকে, লেটস গো। দেখো, যদি এটা একটা ট্রান্সমিশন লাইনের পরিবহন তার হয়, তাহলে এটা হলো আমার সেই ওয়্যার, ঠিক আছে? এটা যদি ওয়্যার হয়, এখান থেকে যদি তোমার কারেন্ট প্রবাহিত হয়, লাইন কারেন্ট, তাহলে এই যে আর্থ, এই আর্থ এবং এই পরিবহন লাইন এবং এটা আর্থ, ভূমি, মাটি। এখন এখানে যেহেতু তোমার 120 কেবি ভোল্টেজ অর্থাৎ কাছাকাছি ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে তোমার অবশ্যই এখান থেকে অনবরত একটা চার্জিং কারেন্ট প্রবাহিত হবে। এখান থেকে এই লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত তোমার চার্জিং কারেন্ট আইসি প্রবাহিত হবে, ঠিক আছে? এই চার্জিং কারেন্টটা এই ট্রান্সমিশন লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত প্রবাহিত হবে। কারণ কি, এ একটা পরিবাহী, মাটি একটা পরিবাহী, আর মাঝখানে কি এয়ার ইনসুলেশন বা বাতাস, যার কারণে এখানে ক্যাপাসিট্যান্সের সৃষ্টি হয়। আমরা জানি ক্যাপাসিট্যান্স কাকে বলে, ক্যাপাসিটর কাকে বলে? দুপাশে দুটো পরিবাহী, মাঝখানে অপরিবাহী, এটা হলে কি সেটার ক্যাপাসিটর তৈরি হয়। তাহলে দেখো, এটা এই তার একটা পরিবাহী, ট্রান্সমিশন লাইনের যে তারটা, আর মাটি একটা পরিবাহী, মাঝখানে বাতাস, তাহলে এখানে একটা কী হয়, একটা ক্যাপাসিটরের তৈরি হয়, এখানে চার্জ সঞ্চয়ের ক্ষমতা সৃষ্টি হয়, যার কারণে এখান থেকে একটা অনবরত চার্জিং কারেন্ট প্রবাহিত হবেই। এই অনবরত চার্জিং কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এখন এই যে কারেন্টটা, আমরা জানি কি একটা তার যখন আমরা সংযোগ দেই, ওই তারের নিজস্ব রেজিস্ট্যান্স আছে, ওর একটা রিঅ্যাক্ট্যান্স, তার একটা রিঅ্যাক্ট্যান্স আছে। কিন্তু এই যে ক্যাপাসিট্যান্সের সৃষ্টি হয়, এজন্য আমরা মিডিয়াম ট্রান্সমিশনে অবশ্যই তোমার ক্যাপাসিট্যান্সকেও বিবেচনা করতে হয়। এখন এই যে একটা ট্রান্সমিশন লাইন, মনে করো 150 কিলোমিটার দৈর্ঘ্য, 150 কিলোমিটার দৈর্ঘ্য একটা ট্রান্সমিশন লাইনের, আমি তো সহজেই এই চার্জিং কারেন্টটা সব একত্রে মাপতে পারি না বা পরিমাপ করতে পারি না। এটা কি করা হয়, হিসাবের সুবিধার্থে বিজ্ঞান এটা বিবেচনা মানে এই কারেন্টটা নির্ণয়ের জন্য 3টে পদ্ধতি আবিষ্কার করছে। কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি। আমরা এই 3টে পদ্ধতিতে এই ট্রান্সমিশন লাইনের চার্জিং কারেন্টের একটা কাছাকাছি হিসাব নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা দেখো কিভাবে করতে পারি। আমরা বিবেচনা করতে পারি এই যে চার্জিং কারেন্টটা, টোটাল চার্জিং কারেন্টটা হয় ট্রান্সমিশন লাইনের মাঝখানে আছে, সেক্ষেত্রে চিত্রটা হয় কি, এবং এই ট্রান্সমিশন লাইনের মাঝখানে আছে টোটালটা, আর যে এই যে লাইনের রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স, এটা এ মাথায় অর্ধেক, ও মাথায় অর্ধেক। তাহলে কি অবস্থা হয় দেখো, এই আমার রেজিস্ট্যান্স, এই রিঅ্যাক্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রিঅ্যাক্ট্যান্স, আর টোটাল চার্জিং কারেন্টটা মাঝখানে এরকম আছে। তো এই আমার সে 3 ক্যাপাসিট্যান্স, আর এই টোটাল রেজিস্ট্যান্সের অর্ধেক ধরা হয় এইখানে, টোটাল রিঅ্যাক্ট্যান্সের অর্ধেক ধরা হয় এখানে, টোটাল রেজিস্ট্যান্সের অর্ধেক এইখানে, রিঅ্যাক্ট্যান্সের অর্ধেক এখানে। তাহলে দেখো একটা থিম আবিষ্কার করলো বিজ্ঞান কি, যে আমার এই যে টোটাল চার্জিং কারেন্টটা, এটা একটা ট্রান্সমিশন লাইনের মাঝামাঝি আছে, আর রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স এই মাথায় অর্ধেক, ও মাথায় অর্ধেক। তাহলে দেখতে এটা অনেকটা টি এর মতো দেখতে না, অনেকটা দেখতে টি এর মতো। তাহলে বিজ্ঞান এটার নাম দিল টি মেথড। আচ্ছা আমি এগুলো একটু মুছে নিই। তাহলে বিজ্ঞান এটার নাম দিল কি, টি মেথড। ওকে, এটার নাম হলো টি মেথড। এখন আরেকজন বিজ্ঞানী চিন্তা করলো কি, যে না আমি এটাকে তো এরকম না,
অন্যভাবে করতে পারি, এই কারেন্টটাকে যে কোনো এক মাথায় বা অথবা এই কারেন্টটাকে আমি সমান 2 ভাগে ভাগ করব। চার্জিং কারেন্টটাকে মনে করি যে এই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স সব মাঝখানে আছে। চার্জিং কারেন্টটা এ মাথায় অর্ধেক, এ মাথায় অর্ধেক। তাহলে দেখো কি করলো, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এ মাথায় অর্ধেক, আর এই চার্জিং কারেন্ট এ মাথায় অর্ধেক আর এ মাথায় অর্ধেক। এভাবে কল্পনা করা যায় বা এভাবে হিসাবটা করা যায়। তাহলে এটা দেখতে অনেকটা গ্রিক অক্ষ সেই পাইয়ের মতো হলো না? গ্রিক অক্ষ সেই পাইয়ের মতো দেখতে চিত্রটা হলো, তাই এর নাম দেওয়া হলো পাই মেথড। তাই এর নাম দেওয়া হলো কি? পাই মেথড। আবার চিন্তা করলো যে যদি আমি এই টোটাল ক্যাপাসিটেন্সকে যে কোনো এক প্রান্তে বা শেষ প্রান্তে বিবেচনা করি তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়। তাহলে দেখো এরপরে চিন্তা করা হলো যে এই লাইনের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এই মাথায় আছে আর টোটাল ক্যাপাসিটেন্সটা এই মাথায় আছে। তাহলে এই টোটাল রেজিস্ট্যান্স, এই টোটাল রিঅ্যাকট্যান্স আর এই সে আমার সি। তাহলে এইভাবে একবার হিসাব করে দেখা যায় যে কী, তাহলে কী করা যায়, এভাবে একবার হিসাব করে দেখা যায় যে ট্রান্সমিশন লাইনের যত রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স মাঝামাঝি আছে তারে, আর চার্জিং কারেন্টটা কী আছে বা ক্যাপাসিটেন্সটা শেষ মাথায় আছে। তাহলে এর নাম দেওয়া হলো এন কন্ডেন্সার মেথড। তাহলে এর নাম কি দেওয়া হলো? এন কন্ডেন্সার মেথড, মানে শেষ প্রান্তের ক্যাপাসিটেন্সের পদ্ধতি। তাহলে এই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের এই 3টা সিস্টেমে এর ক্যাপাসিটেন্স নির্ণয় করা হয়, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স। এর যে স্টুডেন্টস এখন আমরা শিখব যে কীভাবে এন কন্ডেন্সার, পাই মেথড এবং টি মেথডের ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হয়। ওকে, চলো প্রথম ছোট থেকে শুরু করি। সবচেয়ে ছোটোটা যদি আমি এটা এন কন্ডেন্সার মেথড আঁকি, এটা হলো সেন্ডিং ভোল্টেজ, যে ভোল্টেজটা আমরা প্রেরণ করতেছি এখান থেকে যাচ্ছে কি আমার সেন্ডিং কারেন্ট, এটা হলো আর, এটা হলো এক্সেল, এবং আছে সেন্ডিং কারেন্ট। এখান থেকে আমি কি পাবো? রিসিভিং ভোল্টেজ। এখান থেকে সে চার্জিং কারেন্ট, এটা সে সি, আর এইটা পাবো আমি রিসিভিং কারেন্ট। তাহলে দেখো আমরা একটা এন কন্ডেন্সার মেথডের সার্কিট আঁকলাম। এই রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটেন্স, সেই সেন্ডিং ভোল্টেজ, সেন্ডিং কারেন্ট এবং আসছে এই চার্জিং কারেন্ট, এই রিসিভিং কারেন্ট, এই রিসিভিং ভোল্টেজ। তাহলে আমরা ভেক্টরটা কীভাবে আসলে নির্ণয় করবো, ভেক্টরটা আঁকবো কীভাবে? আমরা জানি ভোল্টেজ ড্রপটা পিছন থেকে ধরতে ধরতে হিসাব করতে আসতে হবে। আমার যে লাইনের যে হিসাবটা আমি এখান থেকে রেখেছি। আমি এই রিসিভিং ভোল্টেজ, আমরা যখন কোথাও এখানে ভোল্টেজ পরিমাপ করবো, আমি নবজীবনের ভোল্টেজ পরিমাপ করব, তাহলে কি এখান থেকে ভোল্টেজ মাপতে হবে। যদি বলা হয় টোটাল ট্রান্সমিশন লাইনে কত কি ড্রপ, আমার প্যারামিটারগুলো দিয়ে দেয় ড্রপ বের করবে, তাহলে তো আমার এখান থেকেই শুরু করতে হবে। এখানে যেটা পাবো সেটা সেই রিসিভিং ভোল্টেজ, এখানে যেটা পাবো সেটা রিসিভিং কারেন্ট। এরপরে আমি রিসিভিং কারেন্ট আর চার্জিং কারেন্ট যদি ধরতে পারি, এদের দুজনে ভেক্টরিক্যালি যোগ করলে আমরা কী পাবো? সেই সেন্ডিং কারেন্ট পাবো। সেন্ডিং কারেন্টের সাথে এখানে সেই রিঅ্যাকট্যান্স পাবো, এখানে সেই রেজিস্ট্যান্স পাবো। এদের দিয়ে গুণ করলে এই ভোল্টেজ প্লাস এদের ভেক্টরিক্যালি যোগ করলে এই আমার রিসিভিং ভোল্টেজ, আর এই দুইজনের ড্রপ ভোল্টেজ ভেক্টরিক্যালি যোগ করলে আমি কী পাবো? সেই সেন্ডিং ভোল্টেজ পেয়ে যাবো। ওকে, এখানে দেখো এই ক্যাপাসিটার আর যেহেতু এটা শেষ প্রান্তে, ক্যাপাসিটারকে যেহেতু শেষ প্রান্তে বিবেচনা করা হয়েছে, তাই ক্যাপাসিটার আর যে ভোল্টেজ পাবো সেটাই কি রিসিভিং ভোল্টেজ। ওকে, তাহলে দেখো আমি ভেক্টরটা কীভাবে আঁকতে পারি। আমি যদি এই সেই আমি কল্পনা করলাম কি সে আমার রিসিভিং ভোল্টেজ, কোনটা? শেষ প্রান্তে যে ভোল্টেজটা আমার আছে, ওই ভোল্টেজটার সাথে ধরে নিলাম থিটা ডিগ্রি ল্যাগ করছে কে? সেই আমার রিসিভিং কারেন্ট। এটা ভোল্টেজ এ পাশে একে নিই, এটা কত ডিগ্রি ল্যাগ করলো? থিটা ডিগ্রি ল্যাগ, থিটা আর ধরতে পারি। তাহলে এই আমার সেই রিসিভিং ভোল্টেজ, এই রিসিভিং কারেন্ট, রিসিভিং ভোল্টেজ আমি রেফারেন্স ধরে নিচ্ছি। এই রিসিভিং ভোল্টেজের সাথেই চার্জিং কারেন্ট আছে, আর রিসিভিং ভোল্টেজ আর এই ক্যাপাসিটার আর ভোল্টেজ সেম। তাহলে এখান থেকে চার্জিং কারেন্ট থাকবে কি 90 ডিগ্রি লিড করবে। আমরা জানি ক্যাপাসিটারে কারেন্ট 90 ডিগ্রি লিড করে। তাহলে এই রিসিভিং ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিড করলো কে?
ওই চার্জিং কারেন্ট। এখন এই সেই রিসিভিং কারেন্ট আর চার্জিং কারেন্ট এদের দুজনার ভেক্টরিক্যালি যদি যোগ করি তাহলে আমি কি দাঁড়ায়, আমি এটা এই সাইডে নিয়ে নিচ্ছি, এই সেই থিটা। তাহলে এদের দুজনের ভেক্টরিক্যালি কার এই রিসিভিং কারেন্ট আর চার্জিং কারেন্টে ভেক্টরিক্যালি যোগ করলে আমি কাকে পাই, এখান থেকে ভেক্টরিক্যালি যোগ করলে আমি পাবো সেই সেন্ডিং কারেন্ট। তাহলে দেখো এই আর একটা অ্যাঙ্গেল সৃষ্টি হলো কার, সেই সেন্ডিং কারেন্ট, সেই রিসিভিং ভোল্টেজ আর সেন্ডিং কারেন্টের মধ্যবর্তী যে থিটা, তার থিটা এস দিতে পারি, এটা থিটা সে আর। তাহলে আমার এখন এই যে রিসিভিং আমার সেন্ডিং কারেন্ট, এই সেন্ডিং কারেন্টের আনুপাতিকারে এখানে রেজিস্টিভ ড্রপ হবে। এই সেন্ডিং কারেন্ট যত ডিগ্রি অ্যাঙ্গেল করলো রিসিভিং ভোল্টেজের সাথে, ঠিক ওই অত ডিগ্রি অ্যাঙ্গেলই এখান থেকে আমি এটা সোজা ধরে নেই, তাহলে এইখান থেকে এইটুক হবে সেই সেন্ডিং কারেন্ট প্লাস রেজিস্ট্যান্স। রেজিস্টিভ ড্রপ আমরা জানি কি, রেজিস্টিভ ড্রপ কারেন্টের ইনফেজে হয়, কারেন্ট যত ডিগ্রি ল্যাগ করবে রেজিস্টিভ ড্রপ তত ডিগ্রি ল্যাগ করবে, ও ইনফেজ থাকলে ইনফেজে, ও লিড করলে লিড করবে, ঠিক আছে। তাহলে এই যে সেন্ডিং কারেন্টটা যত ডিগ্রি রিসিভিং ভোল্টেজ থেকে যত ডিগ্রি ল্যাগ করছে, ঠিক এই রেজিস্ট্যান্সের কারণে যে ড্রপটা হবে ঠিক অত ডিগ্রি এখান থেকে তত ডিগ্রি ল্যাগ করবে। আবার এই রেজিস্টিভ ড্রপ থেকে পুরোপুরি 90 ডিগ্রি উঠবে কে, রিঅ্যাকট্যান্স ড্রপ। এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কারণে যে ড্রপটা হবে এটা ঠিক এখান থেকে 90 ডিগ্রি উপরে উঠবে, তাই এটা হবে সেন্ডিং কারেন্ট আর এটা হচ্ছে এক্সেল। তাহলে এই হলো রেজিস্টিভ ড্রপ, এই রিঅ্যাকটিভ ড্রপ। তাহলে এখন এদের ভেক্টরিক্যালি যোগ করলে আমি কি পাবো, আই ইন্টু আইএস ইন্টু জেড। আমি এটা ভিতরে লিখি তাহলে সুবিধা হবে, এটা আইএস ইন্টু জেড কোনটা, এদের দুজনার ভেক্টরিক্যালি যোগফল। তাহলে আমি ভোল্টেজ পেলাম কি, এখানে একটা রিসিভিং ভোল্টেজ পেলাম আর এদের দুজনের ড্রপ ভোল্টেজ। তা এর রিসিভিং ভোল্টেজ প্লাস ড্রপ ভোল্টেজ যোগ করা মানে কি আমার সেন্ডিং ভোল্টেজ। তাহলে আমি ভেক্টরিক্যালি যোগ করি, এখান থেকে সোজা একটা দাগ তুললাম, এটা সে লব্ধি ভোল্টেজ বা রেজাল্টেন্ট, এটাই সে আমার সেন্ডিং ভোল্টেজ। তাহলে দেখো আমরা কত সহজে কি করলাম, এন কন্ডেন্সার মেথডের ভেক্টর ডায়াগ্রাম এঁকে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে মানে আমরা আসি টি কন্ডেন্সার কিংবা পাই মেথড, আগে টি কন্ডেন্সার করি, ওকে সরি আগে এখন টি মেথড করি আমরা। এন কন্ডেন্সার করার পর টি মেথড করবো, টি মেথডে ভেক্টর ডায়াগ্রাম আঁকবো। মূলত এটাই কিন্তু তোমার অঙ্ক, যে এটা বুঝতে পারবা সে অঙ্কও বুঝতে পারবা। এই ভেক্টর যদি কেউ না বুঝতে পারো তার দ্বারা অঙ্ক বোঝা সম্ভব না। ওকে চলো, তাহলে এইটা টোটাল রেজিস্ট্যান্সের অর্ধেক, আমি যে আমার ট্রান্সমিশন লাইনের টোটাল রেজিস্ট্যান্স তার অর্ধেক চিন্তা করলাম এই সাইডে, টোটাল রিঅ্যাকট্যান্সের অর্ধেক চিন্তা করলাম এখানে, ক্যাপাসিট্যান্সটাকে ধরলাম মাঝখানে একত্রীভূত আছে চিন্তা করলাম ক্যাপাসিট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সের অর্ধেক এইখানে, রিঅ্যাকট্যান্সের অর্ধেক এইখানে। তা এই আর এই দুটো মিলে টোটাল রেজিস্ট্যান্স, এই আর টোটাল রিঅ্যাকট্যান্স। এখান থেকে এইটা পাবো কি আমরা সেই সি, আর এখান থেকে যে যাবে সেটা চার্জিং কারেন্ট। তাহলে এখান থেকে আমি যেটা পাঠাচ্ছি সেটা সেন্ডিং ভোল্টেজ, এটা সে আর্থ। এখান থেকে যে আসছে কি আমার সেন্ডিং কারেন্ট, যে এখানে দুই ভাগ হলো, একটা হলো কি আমার চার্জিং কারেন্ট, আর এই যে কারেন্টটা এটা আমি পাবো সেই রিসিভিং কারেন্ট। আর এখান থেকে আমরা পাবো রিসিভিং ভোল্টেজ, এর আড়াই যেটা পাবো সেটা ভিসি ধরলাম আমি ক্যাপাসিটার আড়াইতে, কারণ এখন এই রিসিভিং ভোল্টেজ আর ক্যাপাসিটার আড়াই ভোল্টেজ সেম না, কারণ এখানে ড্রপ আছে তারপর এখানে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে পেলাম কি আমার সেই রিসিভিং ভোল্টেজ, এইটা সেই রিসিভিং কারেন্ট, আর চার্জিং কারেন্ট, সেন্ডিং কারেন্ট। আমি এটাকে টি মেথডের চিত্র আঁকলাম। এখন দেখি এই টি মেথডের ভেক্টরটা আমার কীভাবে আমি করতে পারি। ওকে, তাহলে দেখো টি মেথডের ভেক্টর কথা আমি সে আগের মতোই এইটাকে কি করব, আমার রিসিভিং ভোল্টেজকে রেফারেন্স ধরছে। তাহলে দেখো রিসিভিং ভোল্টেজকে যদি আমি রেফারেন্স ধরি, ছোটো করে একটু বড়ো করে আঁকি, রিসিভিং ভোল্টেজকে আমি কী করলাম রেফারেন্স ধরলাম, এই সে আমার রিসিভিং ভোল্টেজ, একে রেফারেন্স ধরছি। তাহলে সাধারণত লোড বেশিরভাগই ল্যাগিং হয়ে থাকে, এজন্য আমরা কি করতে পারি,
আমরা এই রিসিভিং কারেন্টটাকে ল্যাগিং ধরছি। ওকে, তাহলে আমি এই থিটা ডিগ্রি ল্যাগ ধরলাম কারে, এই আমি সেই রিসিভিং কারেন্টকে আমি এসে IR ধরি, থিটা আর। রিসিভিং কারেন্ট আমি কি করলাম, রিসিভিং ভোল্টেজ থেকে থিটা ডিগ্রি ল্যাগ ধরলাম। ওকে, তাহলে এই রিসিভিং ভোল্টেজ রিসিভিং কারেন্ট, এখন এইখানে দুজন ড্রপ আছে, এই যে ড্রপটা এই রিসিভিং কারেন্টের ইনফেস যাবে, রিসিভিং কারেন্ট ল্যাগ করলেও ল্যাগ, লিড করলে লিড। তা রেজিস্টিভ ড্রপ এর সাথে কি হবে, সেই এই কারেন্টের সমানুপাতিকারে এ হবে IR ইন্টু R/2, IR ইন্টু R/2। তাহলে কি এইখানে ড্রপ, এর সাথে আবার এর রিঅ্যাকটেন্স ড্রপ কি 90 ডিগ্রি হবে। কিন্তু শুধু 90 ডিগ্রি ধরে এর স্কেল ধরে আমরা তুলে নেব। তাহলে 90 ডিগ্রি হওয়ার পর একটু লম্বা করি, এই আমার IR XL/2। তাহলে এটা কি পেলাম, আমার এইখানে যে ড্রপ হলো I ইন্টু R/2 রিসিভিং কারেন্ট, আর এখানে রিসিভিং কারেন্ট ইন্টু I ইন্টু XL/2 এই কারেন্ট। তাহলে আমি এই রিসিভিং ভোল্টেজ পেলাম প্লাস এই দুটো ড্রপ ভোল্টেজ পেলাম। তো এখন এই রিসিভিং ভোল্টেজ প্লাস এই ড্রপ ভোল্টেজ ভেক্টরিক্যালি যোগ করলে কি আমরা VC পাবো, তার সাথে ভেক্টরিক্যালি এই দুটো যোগ করলে কি সেন্ডিং ভোল্টেজ পাবো। ওকে, তো আমরা ধাপে ধাপে আসছি। তাহলে আমি এখান থেকে সেই ওর অতিভুজ বের করে নিলাম IR ইন্টু Z। তাহলে এখন যদি আমি একে ভেক্টরিক্যালি যোগ করি এরকম দাগ টেনে, তো এইটা কিন্তু আমার সে কি VC। ওকে, আমি কাকে পেলাম, VC কে পেলাম। এখন এই VC থেকে সাথে কে এই যে চার্জিং কারেন্ট 90 ডিগ্রি লিড করবে, তাহলে এই VC থেকে চার্জিং কারেন্ট 90 একটু বেঁকে যাবে, এরকম সোজা হবে না, কারণ কি এ তো রেফারেন্স না, রেফারেন্স একটু উপরে, তাই এও একটু উপরে থাকবে, এই সে আমার চার্জিং কারেন্ট। তাহলে এখন দেখো এই রিসিভিং কারেন্ট আর এই চার্জিং কারেন্ট এদের দুজন আর ভেক্টরিক্যালি যোগফল কি আমার সেন্ডিং কারেন্ট। তাহলে আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে এটা হবে এই, আর এটা একটু ভিতরের দিকে ঢুকবে, এটা হবে এই। তাহলে এই আমার সেই ভেক্টরিক্যালি যোগ করলে এখান থেকে কী পাবো, আমি সেন্ডিং কারেন্ট পেয়ে যাবো। ওকে, এই চার্জিং কারেন্ট কিন্তু একটু বেঁকে থাকবে এই পিছনের দিক, কারণ এই ভিসিটা একটু উপরের দিকে, রেফারেন্স থেকে একটু উপরে, তাই এ একটু বেঁকে যাবে, 90 ডিগ্রি থাকবে। এই ভিসির সাথে চার্জিং কারেন্ট 90 ডিগ্রি থাকবে। এদের দুজনে ভেক্টরিক্যালি যোগ করলে পাবো কাকে, আমি IS পাবো, মানে সেন্ডিং কারেন্ট। এখন এই সেন্ডিং কারেন্টের ইনফেজে এই রেজিস্টিভ ড্রপ হবে কি, এর মাথার থেকে এই সেন্ডিং কারেন্ট যত ডিগ্রি অ্যাঙ্গেলে, এখান থেকে যত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে ও রেজিস্টিভ ড্রপ করবে। তাহলে এই ধরে নিলাম আমার এটা হলো সেই রেজিস্টিভ ড্রপ। এটা কে, আমার সেন্ডিং ইন্টু IR বাই R/2। এখান থেকে এই ধরে নিলাম আমার IX ইন্টু R/2। এখান থেকে 90 ডিগ্রি উঠবে কে, এখান থেকে এর সাথে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি উঠবে আমার IS XL/2। তাহলে আমি এই দুটোর ভেক্টরিক্যালি যোগ পেলাম, ওই ড্রপ পেলাম, এই দুটো ড্রপ, এদের আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে এই সে আমার সেন্ডিং কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। তাহলে দেখো প্রথম কি করলাম, রিসিভিং ভোল্টেজ রেফারেন্সে নিলাম, তারপরে এই দুটো ড্রপ বের করলাম, বের করে ভেক্টরিক্যালি যোগ করলাম, যোগ করে আমি VC পেলাম। VCর সাথে এই দুটো ভেক্টরিক্যালি ভোল্টেজ, মানে এই দুটো ড্রপ ভোল্টেজ বের করলাম, বের করে এখন আমি এখান থেকে এরকম দাগটা নিই, তাহলে আমি কি সেই সেন্ডিং ভোল্টেজ পাবো না, কত সহজ, আমি সেন্ডিং ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এটাই হলো এই যে ভেক্টরটা, এটাই হলো মূলত সেই টি মেথডের ভেক্টর ডায়াগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসে আমরা পাই মেথডের ভেক্টর ডায়াগ্রাম। ওকে, লেটস গো। আমরা কি করলাম, একটা পাই মেথডের চিত্র আঁকলাম। এর টোটাল রেজিস্ট্যান্সকে আর রিঅ্যাকট্যান্সকে মাঝখান ধরা হয়, ক্যাপাসিট্যান্সকে সমান দুই ভাগে ভাগ করা হয়, বিবেচনা করা হয় যে টোটাল ক্যাপাসিট্যান্সে এই রিসিভিং সেন্ডিং প্রান্তে এবং রিসিভিং প্রান্তে সমান দুই ভাগে ভাগ আছে। তাহলে এক্ষেত্রে আমার এই যে সেন্ডিং ভোল্টেজটা, এই সেন্ডিং ভোল্টেজটা
প্রথম ক্যাপাসিটেন্সের আড়াইটাস, এখান থেকে ঢুকবে কি চার্জিং কারেন্ট 1/2 মানে হাফ চার্জিং কারেন্ট এখানে, আর এখান থেকে কারেন্ট যাচ্ছে সে আমার লাইন কারেন্ট, আর এখান থেকে কারেন্ট যাচ্ছে আমার সে সেন্ডিং কারেন্ট। সেন্ডিং কারেন্ট দুই ভাগে ভাগ হলো, একটা লাইন কারেন্ট আর চার্জিং কারেন্ট 2। আসলে এখানে এসে এখানে আমি কী পাবো সেই রিসিভিং ভোল্টেজ, এখানে পাবো চার্জিং কারেন্ট বাই 2 আর এখানে পাবো রিসিভিং কারেন্ট। তাহলে দেখো রিসিভিং কারেন্ট আর চার্জিং কারেন্ট বাই 2 এর ভেক্টরিক্যালি যোগফল হলো লাইন কারেন্ট, লাইন কারেন্ট আর চার্জিং কারেন্ট বাই 2 এর ভেক্টরিক্যালি যোগফল হবে কি সেন্ডিং কারেন্ট। ওকে, তাহলে আমার চিত্র এঁকিলাম। এখন আমি ঠিক আগের মতোই এই যে ভিআর বা রিসিভিং ভোল্টেজ একে রেফারেন্স দিয়ে শুরু করি হিসাব। আমি কি করলাম, এই ধরলাম আমার সেই রিসিভিং ভোল্টেজ ওই মাথারটা, আর ওর সাথে থিটা ডিগ্রি ল্যাগ করলাম রিসিভিং কারেন্ট। ওকে, তাহলে দেখো এই রিসিভিং ভোল্টেজ পেলাম, রিসিভিং কারেন্ট পেলাম, আবার রিসিভিং ভোল্টেজটা এই ক্যাপাসিটার আড়াইটা আছে, তাহলে এখান থেকে চার্জিং কারেন্ট 90 ডিগ্রি লিড করবে। ঠিক এখান থেকে চার্জিং কারেন্ট কী করবে 90 ডিগ্রি লিড করবে IC/2। এখন এদের দুজনার ভেক্টরিক্যালি যোগফল, এদের দুজনার এই সে আমার রিসিভিং কারেন্ট মার্কার কালি শেষ, আর চার্জিং কারেন্ট 2 এর ভেক্টরিক্যালি যোগ যদি আমি করি, সেই ভেক্টরিক্যালি যোগ কীভাবে আমরা এই সেই লাইন কারেন্ট পেলাম। ওকে, আমি কি পেলাম লাইন কারেন্ট পেলাম, কিভাবে রিসিভিং কারেন্ট আর চার্জিং কারেন্ট 2 এর ভেক্টরিক্যালি যোগফল। এখন এই লাইন কারেন্টটা কোথা থেকে যাচ্ছে, এই লাইন কারেন্ট এখান থেকে যাচ্ছে, এই লাইন কারেন্ট এখান থেকে যাওয়ার ফলে কী হবে, তাহলে এখন এই লাইন কারেন্টের আনুপাতিক হারে এইখানে রেজিস্টিভ ড্রপ আর রিঅ্যাকট্যান্স ড্রপ হবে। তাহলে রেজিস্টিভ ড্রপটা ঠিক এই লাইন কারেন্টের আনুপাতিক হারে, তাহলে এখান থেকে ড্রপ হবে সে আমার লাইন কারেন্ট ইন্টু আর, আর এখান থেকে 90 ডিগ্রি উঠবে কে সেই লাইন কারেন্ট ইন্টু XL/XL। তাহলে এই দুজনের আমি কি পেলাম, এই রেজিস্টিভ ড্রপ আর রিঅ্যাকট্যান্সিভ ড্রপ, এদের ভেক্টরিক্যালি যোগ করলে যদি আমি পাই, তাহলে ভেক্টরিক্যালি যোগ কী পাবো XL ইন্টু IL ইন্টু Z। তাহলে কী পেলাম আমি এখানে ড্রপ পেয়ে গেলাম। এখন এই রিসিভিং ভোল্টেজ প্লাস এই দুজনের ড্রপ, এই ভেক্টরিক্যালি ড্রপ, এই রিসিভিং ভোল্টেজ প্লাস এই দুজনের ড্রপ যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে কী পাবো আমি VS পাবো বা সেন্ডিং ভোল্টেজ পাবো। এখন আমি ভেক্টরিক্যালি যোগ করছি, দেখো এই, তাই আমার সেই সেন্ডিং ভোল্টেজ পেয়ে গেলাম। এখন এই লাইন কারেন্ট আর এই চার্জিং কারেন্ট, এদের দুজন ভেক্টরিক্যাল যোগ সেন্ডিং কারেন্ট। তো এই চার্জিং কারেন্ট পাবো কোত্থেকে, এই চার্জিং কারেন্ট আছে এই সেন্ডিং ভোল্টেজের সাথে 90 ডিগ্রি লিড। তাহলে এই সেন্ডিং ভোল্টেজ একটু বেঁকে গেল, তাহলে এইখান থেকে এর চার্জিং কারেন্টটাও কী হবে একটু এরকম বেঁকে যাবে, এইটা হবে সেই চার্জিং কারেন্ট বাই 2, মানে এইখানে চার্জিং কারেন্টটা কী হবে আর একটু বেঁকে যাবে এটার সাথে। এ আছে রিসিভিং ভোল্টেজের সাথে এইটা 90 ডিগ্রি আর সেন্ডিং ভোল্টেজের সাথে এই 90 ডিগ্রি। তাহলে এখন এই লাইন কারেন্ট আর এই সেন্ডিং কারেন্ট এদের দুজনের ভেক্টরিক্যালি যোগফল হবে কি আমার সেই সেন্ডিং কারেন্ট। এই লাইন কারেন্ট আর চার্জিং কারেন্ট বাই 2 এদের দুজনের ভেক্টরিক্যালি যোগফল হবে কি সেন্ডিং কারেন্ট। ক্লিয়ার? তো স্টুডেন্টস, তোমরা আশা করি এই ভেক্টর 3টা যদি বুঝে থাকো বা পেরে থাকো, তাহলে অবশ্যই তোমরা এর অঙ্কগুলোই পারবা। আর নেক্সট কোনো ক্লাসে আমি এর অঙ্কগুলো করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। সাবস্ক্রাইব করছো তো? না করলে এখনই করে নাও। ওকে, আর ফ্রেন্ডদের শেয়ার করে দিবা বেশি বেশি করে। ওকে, বাই বাই। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।